পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরি এবার ইউপিএসসির ধাঁচে হতে চলেছে, এমনটাই বক্তব্য রেখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং এরপর থেকে তোমাদের প্রশ্ন, এসএলএসটির যে আসন্ন এসএলএসটি সেখানেও কি পরিবর্তন আসবে? আচ্ছা, পাশাপাশি আপার প্রাইমারির ক্ষেত্রেও কি সাবজেক্টের পরীক্ষাটা সত্যই হবে, বা হলেও কত নাম্বারের হবে? ইন্টারভিউ তো নাম্বার থাকবে না বা নাম্বার কমিয়ে দেওয়া হচ্ছে, এ বিষয়টাও ঠিক ক্লিয়ার নয়। আমরা দেখেছি যে বেশ কিছুদিন থেকেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীরাও এ বিষয়ে নানান বক্তব্য রাখছেন। আর তারপর থেকে তোমাদের মনের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, এটাই তো স্বাভাবিক, কারণ কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে সেই প্যাটার্ন কেমন হবে, সেই পরীক্ষার প্রশ্ন কেমন আসতে চলেছে, এই নিয়ে তো প্রশ্ন জাগবেই। এবং গতকাল থেকে তোমরা বারে বারে ফোন করেছো, বহু টেক্সট করেছো, আজকে সেই উত্তরগুলো দেব। সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে A to Z উত্তর তোমরা আজকে পাবে। কি হতে চলেছে, কিভাবে প্রস্তুতি নেবে, কেন, কি জন্য হতে পারে, সব যুক্তি তর্ক সহ বলার চেষ্টা করব। নমস্কার, ওয়েলকাম টু বৈঠক এডুকেশনাল ইনস্টিটিউশন। আমি তোমাদের ডক্টর এস দে ম্যাডাম। তাহলে আজকে আমরা যে বিষয়টা বলবো, দেখো, এসএলএসটি নিয়ে যে এতগুলো তোমাদের মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে আছে, পাশাপাশি আরো কয়েকটা উত্তর দিয়ে দেব একসাথে, যে সেকেন্ড এসএলএসটি স্ট্যাটাস এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, 9-10 এর ভেরিফিকেশন সত্যই কবে শুরু হবে, কারণ যেহেতু অনেকগুলোই আমরা জানি যে সমাধান অলমোস্ট অনেকটা হয়ে এসেছে, তাই ইন্টারভিউ 9-10 এ শুরু হতে পারে সেকেন্ড এসএলএসটি। এই সমস্ত কিছু বলবো, তবে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবে, ঠিক আছে? প্রথম যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে যে এই কিছু প্রশ্ন তোমরা কাল থেকে করছিলে আমাকে। একদম প্রথমেই দেখো, এসএলএসটি তে কি নেগেটিভ মার্কিং আসতে চলেছে? আপার প্রাইমারি টেট হওয়ার পর সাবজেক্টের পরীক্ষা কি হতে পারে? ওকে, পরীক্ষা কি প্রিলিমিনারি এবং মেন্স এই দুটো স্টেপে হবে? তারপর কি পরীক্ষায় ধরন ডেসক্রিপটিভ কি হতে পারে? সেকেন্ড এসএলএসটির ভেরিফিকেশন কবে শুরু হবে? থার্ড এসএলএসটির বিজ্ঞপ্তি কবে আসতে পারে এবং এত সময় কেন লাগছে? এই সমস্ত প্রশ্নগুলো আমি এক জায়গায় নিয়েছি এবং উত্তরগুলো তোমাদের একটা একটা করে দেব, ধৈর্য ধরে দেখবে। প্রথমেই আমরা এই যে বার্তাটি পেয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার অফিসিয়াল যে ফেসবুক চ্যানেলে এই পোস্টটি করেছেন, এবং আমরা দেখতে পেয়েছি এটা গতকালের পোস্ট। সেখানে তিনি একদম সুন্দর করে সহজ কথায় যে বিষয়টা আমাদের বলে দিয়েছেন, তোমরা প্রত্যেকেই কম বেশি দেখে ফেলেছো এটি, যে তিনি এই প্রতিশ্রুতি যেটা দিয়েছিলেন, তিনি বলছেন যে প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ কমিশনগুলোকে রাজনৈতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে ইউপিএসসির মডেলের ধাঁচে পুরোপুরি সাজানো হবে। তাহলে প্রথম যে বিষয়টা, ইউপিএসসি ধাঁচে বলার কারণ কি? ফার্স্ট একটা বিষয়, যে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বা নিয়োগ বোর্ডে এই সমস্ত জায়গায় কোনো রাজনৈতিক নেতা কর্মী ইত্যাদি মানুষেরা যুক্ত থাকবেন না। এক নাম্বার এটা, সেই কারণেও ইউপিএসসি ধাঁচে বলা হচ্ছে, এবং দুর্নীতিকে মুক্ত করা, দুর্নীতি মুক্ত রাখা এবং স্বচ্ছতার প্রমাণ রাখা, সেটাও ইউপিএসসির ধাঁচে। তারপর সেই মতো অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যখন শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়, তখনই আমরা কথা দিয়েছিলাম যে নিয়োগ সংক্রান্ত কোনো কমিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না ইত্যাদি, ঠিক আছে? তা অক্ষরে অক্ষরে পালন করার জন্য তারা বদ্ধপরিকর। তারপর সেই লক্ষ্য পূরণে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে রাজ্যের অত্যন্ত অভিজ্ঞ এবং বরিষ্ঠ আইএএস আধিকারিক শ্রী দুষ্মন্ত নারিয়ালাকে কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা গতকালের খবর। তোমরা প্রত্যেকে জানো যে আমাদেরই রাজ্যের প্রাক্তন সচিব, মুখ্য সচিব, তাকে এসএসসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো। হ্যাঁ, অবশ্যই তিনি সচিব থেকেছেন, তিনি আধিকারিক থেকেছেন, স্বাভাবিকভাবেই তিনি এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো খুব ভালো জানবেন, ভালো বুঝবেন। অবশ্যই সাধুবাদ জানাই এ বিষয়ে। তাহলে চেয়ারম্যান আমাদের এখন এসএসসিতে চলে এলেন। আশা রাখবো সমস্ত প্রক্রিয়া এবার দুর্নীতি মুক্ত হবে। তবে এক্ষেত্রে তো বুঝলাম যে এখন চেয়ারম্যান এসে গেলেন, তাহলে 9-10 এর ভেরিফিকেশন ইন্টারভিউ শুরু হতে খুব বেশি দেরি হবে না, এবং কবে থেকে হবে সেটাও আরো ধীরে ধীরে বলবো। তারপর এই যে আমরা নোটিফিকেশনটা দেখতে পাচ্ছি, এটা এখানে তিনি
যুক্ত করেছেন। তবে এটা খুবই ভালো একটি বিষয়, তিনি তার নিজস্ব অফিসিয়াল যে ফেসবুক চ্যানেল সেখানে এই বিষয়টি আমাদের সকলকে অবগত করেছেন। অবশ্যই সকল ছাত্রছাত্রী, পরীক্ষার্থী, ক্যান্ডিডেট সকলের জন্যই এটা খুব ভালো বিষয়। এটা দায়িত্ববান একজন মুখ্যমন্ত্রীর কাজ হিসেবেই আমরা দেখতে পারি। এরপর যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে আমরা এটা তো বুঝতে পারছি যে ঠিক আছে, নতুন অফিসার এলেন, আমরা দেখতে পাচ্ছি যে নতুন চেয়ারম্যান এলেন, সব ঠিক আছে, বিষয় ঠিক আছে, কিন্তু এই ইউপিএসসির ধাঁচে ব্যাপারটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। তার আগে ইউপিএসসির ধাঁচে বলতে গিয়ে আমি একদম ছোট কিছু কথাই ইউপিএসসির প্যাটার্নটা বলে দিই, ঠিক আছে? একদম ভাস্ট প্যাটার্ন বলার কোনো মানে হয় না, কারণ সেই পথে আসবে না। কিছু কেমন বলে দিচ্ছি, যেমন ইউপিএসসির প্রথম যেটা হয় সেটা হচ্ছে একটা প্রিলিমিনারি এক্সামিনেশন বা প্রিলিমিনারি টেস্ট আমরা বলতে পারি, পিটি, আর তারপরে হয় মেন্স এক্সাম, ঠিক আছে? সেটা হচ্ছে মেন্স এক্সামিনেশন, সেটা বর্ণনামূলক হয়, এখানে 9টি পর্ব থাকে, অনেকগুলো আলাদা আলাদা করে ভাগ থাকে, সেখানে পরীক্ষা হয়। তারপর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, এক্ষেত্রেও ইন্টারভিউয়ের ক্ষেত্রেও সেই অর্থে দেখতে গেলে ইউপিএসসির বেশ একটা ভালো নাম্বারই সেখানেও থাকে। প্রিলিমিনারি এক্সামে কি মোটামুটি পেপার 1 থাকে, একটা জিএস, একটা সি এস এ পি সি স্টেট, তারপরে হচ্ছে নেগেটিভ মার্কিং, এখানে 1/3 নেগেটিভ মার্কিং থাকে, ঠিক আছে? ইউপিএসসির ক্ষেত্রে প্রিলিমে 1/3 নেগেটিভ মার্কিং থাকে। তারপরে মেন্সে যেহেতু ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক হয় সেখানে নেগেটিভ মার্কিং থাকে না। তারপরে কি আছে, তারপর এখানে আমরা দেখতে পাই যে কোয়ালিফাইং পেপার, অর্থাৎ এই প্রিলিমসটা হচ্ছে কোয়ালিফাইং পেপার। যেমন তোমরা অনেকে এটা জানবে, যখন ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য তোমরা যারা জানো কম বেশি প্রিপারেশন নিচ্ছ, বা প্রিলিমস কোয়ালিফাই করলে মেন্স এক্সাম দেওয়া যায়, প্রিলিমস কোয়ালিফাই না করলে মেন্স এক্সাম দেওয়া যায় না, ঠিক আছে? ব্যাপারটা ঠিক একরকম অর্থে তাই, হবে একটু আলাদা। কেমন? পাশ করার জন্য কমপক্ষে 33% নম্বর দরকার হয়, এবং এই প্রিলিমস 200 নাম্বারের হয়, তার মধ্যে 33% নম্বর মানে 66 নাম্বার পাস নাম্বার থাকে ওটা, ঠিক আছে? এবং তারপরে যেমন তোমরা ইউজিসি নেট, আমি এটা তোমাদের উদাহরণ হিসেবে দিয়েছি, অনেকেই যদি কম্পিটিটিভ এক্সাম মানে টিচিং এর দিক থেকে যারা দাও না, আর যারা টিচিং এর দিক থেকে দাও তাদের বুঝতে সুবিধা হবে ইউজিসি নেটের ক্ষেত্রে। দেখবে আগে একটা প্যাটার্ন ফলো করা হতো, পেপার 1 কোয়ালিফাই করলেই পেপার 2 দেওয়া যেত, ঠিক আছে? পেপার 1 কোয়ালিফাই করলে পেপার 2 দেওয়া যেত। ইউজিসি নেটের যেরকম বিষয়টা, এক্ষেত্রে প্রিলিমস আর মেন্স খানিক তাই, ঠিক আছে? এবার ইউপিএসসির ক্ষেত্রে 33% এখানে নাম্বার প্রয়োজন হয়, পাস নাম্বার শুধু, এটা প্রিলিমসে পাস নাম্বার ওটা রাখা হয়, এবং প্রিলিমসের নাম্বারটা মেন্সে আর ধরা হয় না। শুধুমাত্র প্রিলিমসের পরীক্ষাটা এই জন্যই, তুমি যদি প্রিলিমস কোয়ালিফাই করো তুমি তবেই মেন্স এক্সাম দিতে পারবে, প্রিলিমস যদি ফেল করো তাহলে কিন্তু মেন্স আর দিতে পারছো না। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল? এটা শুধুমাত্র আমি কয়েকটা বিষয় তোমাদের বলবো বলে একটু ভালো করে বোঝাচ্ছি, ঠিক আছে? তারপরে আমাদের মেন্স এক্সাম, এখানে বললাম 9টি পেপার থাকে, আলাদা আলাদা পেপার থাকে, সেটা পুরোপুরি বর্ণনামূলক, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আমাদের থাকে না। এইবার এখন প্রশ্ন, তাহলে আমরা প্রিলিমস, মেন্স, ইউপিএসসি ধাঁচে এতবার কথাগুলো বলা হচ্ছে, এই কারণে তোমাদের বিষয়টা একটু বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এইবার আমি যদি আসল জায়গায় আসি, তাহলে কি আমাদের এসএলএসটি তে নেগেটিভ মার্কিং থাকতে পারে? আপনি তো বললেন ইউপিএসসি তে 1/3 নেগেটিভ মার্কিং থাকে, তাহলে কি থাকতে পারে? হ্যাঁ, এটা সত্য কথাই, থাকার সম্ভাবনা আছে। কেন আছে সেটাও বলছি, কেন সম্ভাবনা আছে বলছি, নেগেটিভ মার্কের আসছি। তার আগে পরীক্ষা কি প্রিলিমিনারি এবং মেন্স দুটো স্টেপে হবে? এটাও হ্যাঁ, হওয়ার সম্ভাবনা আছে। কারণ তোমাদের দেখতে হবে, যদি বিপিএসসি তোমরা দেখো, বিহার পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা যে নিয়োগ হয়, তোমরা দেখেছো কিছুদিন আগেও, এখনো তো বিপিএসসি 4 বা হচ্ছে যে 4.0 পরীক্ষার সম্ভাবনা একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, ফলে সেটাও আমি বলবো, একটু ক্লিয়ার করব। তাহলে কি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে মেন্স দেওয়া যাবে? সম্ভাবনা এটাই। হয়তো ইউপিএসসি মডেল মেনে 33% নম্বরে পাশ করানোর পর সেই নম্বর যোগ হবে না মেন্সে, এটা শুধু একটা প্রবেশিকা পরীক্ষা বলা হতে পারে, সেখানে নেগেটিভ মার্ক থাকবে। এইটা ধরে নেওয়া হচ্ছে একটা স্ট্রাকচার, এভাবে রেডি হতে পারে। ধরে নাও প্রিলিমসে একটা নাম্বার, মোটামুটি আমি যদি ধরে নিই 100 নাম্বারের একটা পরীক্ষা রাখা হচ্ছে, ধরে নাও তোমার 100 নাম্বারের পরীক্ষা রাখা হচ্ছে, বিপিএসসি জায়গাটায় আসবো, ঠিক আছে? পি স্টেটের বিষয়টাতে আসবো, সেখানেও কি বিষয়টা আছে বলছি, কেন এই ধাঁচে বারবার কথাটা বলছি বলবো। যদি আমি ধরে নিই প্রিলিমিনারির 100 নাম্বার রাখা হয়েছে, তাহলে এর থেকে নিশ্চয়ই তোমাদের 33 নাম্বার পাস মার্ক, এটা এইরকম থাকতে পারে, অথবা পরিবর্তনও হতে পারে, ঠিক আছে? এটা ধরা হচ্ছে।
এইবার সেখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকতে পারে, এবং নেগেটিভ মার্কিং কিন্তু যদি এমসিকিউ পরীক্ষার ধরন হয় তাহলে মেন্সেও থাকবে। এসএলএসটির ক্ষেত্রে আশা করা যাচ্ছে যে সেখানে বর্ণনামূলক থাকবে না মেন্সের এক্সাম, সেখানে হতে পারে যে এমসিকিউই থাকবে, কারণ আমাদের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ীও আমরা যদি একটু ধরি যে ওএমআর শিট দিয়ে দেওয়া হবে, এই বিষয়টাও আমাদের মাথায় আছে, ওএমআর এর কার্বন কপি দিয়ে দেওয়া হবে। ফলে তাহলে যদি সেভাবে ধরতে হয়, আমরা ধরে নিচ্ছি যে এমসিকিউ পরীক্ষাই হবে, কিন্তু নেগেটিভ মার্কিং চালু হতে পারে। আর অবশ্যই এমসিকিউ প্যাটার্নে যখন পরীক্ষা হয়, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের প্যাটার্নে যখন পরীক্ষা হয়, তখন নেগেটিভ মার্কিং রাখলে অবশ্যই মেধার ছাঁকনি বা স্বচ্ছতার ছাঁকনিটা ভালো করে ক্লিয়ার হয়ে যায়। এটা কিন্তু তোমরা প্রত্যেকেই সহমত হবে কম বেশি আমার সাথে। ওকে, এইবার তাহলে যদি আমরা দেখি, এটা পুরোপুরি সম্ভাবনামূলক একটি বিষয় বলা হচ্ছে, তবে হ্যাঁ কিছু তো যুক্তি আছেই, কারণ যদি আমরা পাশের রাজ্যকেই দেখি, বিপিএসসির ক্ষেত্রেই যদি দেখি, সেখানে কিন্তু এই ধরন অবশ্যই আসার সম্ভাবনা আছে। কারণ এতদিন এসএলএসটি যেভাবে পরীক্ষা হয়েছে, এতদিন বলতে হয়েছে ওই 2016 আর 2025, কিন্তু হলেও যদি ধরে নিই যে এই প্যাটার্নটা অপেক্ষাকৃত, এখন যে বিহারে বিপিএসসি যেভাবে কন্ডাক্ট করাচ্ছে, বিহার পাবলিক সার্ভিস কমিশন, সেই অর্থে অনেকই সোজা ছিল এতদিন আমাদের যে এসএলএসটি হয়েছে। এখন প্যাটার্নটা অন্যদিকে যাবে, এবং অবশ্যই স্বচ্ছতা বা মেধার ভিত্তি প্রশ্ন এলে প্যাটার্ন তো পরিবর্তন হবে, কোয়েশ্চেনের ধরনও পরিবর্তন হবে, স্ট্যান্ডার্ড তো অবশ্যই বাড়বে। চলো তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। এতখানি ক্লিয়ার করতে পারলাম যে তোমাদের এসএলএসটির ক্ষেত্রে প্রিলিমস থাকতে পারে, এবং প্রিলিমসেও একটা মোটামুটি কাট অফ মার্কস ধরা হবে। সেই কাট অফ ক্লিয়ার করলে তুমি মেন্স এক্সাম দিতে পারবে। এমসিকিউ হতে পারে দুটো ক্ষেত্রেই, প্রিলিমস আর মেন্স। ঠিক আছে, প্রিলিমস ক্লিয়ার করলে মেন্স দিলে সেক্ষেত্রেও কিন্তু নেগেটিভ মার্কিং দুটোতেই থাকার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ওকে, এরপরে আমরা কি আসছি, আপার প্রাইমারি। এইটা নিয়েও তোমরা অনেকে প্রশ্ন করছিলে, তাহলে কি ম্যাডাম আপার প্রাইমারির যে একটা গেজেটে 25 নাম্বারের বিষয় উল্লেখ আছে সাবজেক্টের, ওটা কি সত্যিই হবে? দেখো, আপার প্রাইমারি টেটের তোমাদের 150 নাম্বারের পরীক্ষা হয়। টেট কোয়ালিফাই করতে পারো 90 পেলে, এবং টেট ওয়েটেজ যে যত বেশি নাম্বার পাবে, সেটা 100 পেতে পারো, 110, 120। এবার টেট হয়েছে যে 40 নাম্বার রাখা হয়েছে, 25 নাম্বার একটা বিষয় ওখানে রাখা হয়েছে গেজেটে। কিন্তু এটা সম্ভাবনা আছে, এখন আমরা যেহেতু খেয়াল করতে পারছি যে প্যাটার্নে পরিবর্তন আনা হচ্ছে, সুতরাং আপার প্রাইমারি টেটেও কিন্তু অবশ্যই একটা সাবজেক্ট স্পেসিফিক পরীক্ষা হবে। সাবজেক্ট একটা স্পেসিফিক পরীক্ষা হবে তোমাদের টেট হয়ে যাওয়ার পর। ইন্টারভিউ তো নাম্বারটা কমিয়ে দেওয়া হবে, ইন্টারভিউ 5 নাম্বার হয়তো বা থাকতে পারে আপার প্রাইমারির ক্ষেত্রে। ঠিক আছে, এবার এইটা একটা বিষয়। তার সাথে তোমাদের আরেকটা প্রশ্ন ছিল যে ম্যাডাম তাহলে কি আমাদের একাডেমিক স্কোরটা একেবারেই রাখা হবে না? এক্ষেত্রে একটা বিষয় আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, আমি তোমাদের বলি যে টিচিং রিলেটেড বিষয়ের ক্ষেত্রে একটা ব্যাপার দেখা হয়, সাধারণত দেখা উচিত বলেও আমি মনে করি, যে মিনিমাম একটা একাডেমিক স্কোর রাখা দরকার। সেটা 5 হোক 10 হোক, খুব বেশি না, একটা মোটামুটি নাম্বার। তো সেই হিসেবে যদি দেখা যায়, কিছু কিছু নাম্বার হয়তো একাডেমিকে থাকলো, আর খুব কমই নাম্বার 5 নাম্বার হয়তো বা ইন্টারভিউ থাকলো, আর হচ্ছে বাকি নাম্বারের পরীক্ষা হলো, এভাবে আমরা একটা সরলীকরণ করতে আমার মনে হয় সম্ভব করা যায়। কিন্তু এবার আমরা দেখি যে এই বিষয়টাতে কি হচ্ছে, কি বলা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো, বিহার বিপিএসসির পরীক্ষার কিভাবে কিরকম কি ধরন। দেখো, তোমরা জানো টিজিটি আর পিজিটি শিক্ষক হন। টিজিটি বলতে যারা মাধ্যমিক শিক্ষক বা নবম দশম যারা পড়াবেন তাদের টিজিটি বলা হয়। পিজিটি তাহলে কারা, তারা যারা হচ্ছে যে 11-12 পড়াবেন। ঠিক আছে, এবার এই যোগ্যতাগুলো এতটা আমি বেশি ডিটেল যাচ্ছি না, মোটামুটি তোমরা জানো স্নাতকোত্তরে 50% নাম্বার লাগে, বিএড লাগে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের এই জায়গাটা, এইটা আমরা খেয়াল করব। বিহার স্টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট। ঠিক আছে, যেমন আমাদের এসএলএসটি কি, স্টেট লেভেল সিলেকশন টেস্ট। ঠিক আছে, তাহলে এইটা কিছুটা একটু অন্যরকম, যেমন স্টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট, স্টেট বলি আমরা। এক্ষেত্রে পেপার 1 তোমাকে কোয়ালিফাই করতে হয়, তারপর তুমি বিপিএসসি এক্সাম দিতে পারো। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে কি
তোমাকে আগে স্টেট পেপার 1 ক্লিয়ার করতে হবে 9-10 এর জন্য, তারপর তুমি দিতে পারছো বিপিএসসির পরীক্ষা। ক্লিয়ার? বিপিএসসি তেও কিন্তু জেনারেল পেপার এবং পেপার 2 থাকে, বিপিএসসি যে ফাইনাল এক্সাম। আর যদি তুমি পিজিটির শিক্ষক হতে চাও সেক্ষেত্রে তোমাকে স্টেট পেপার 2 কিন্তু ক্লিয়ার করতে হয়, পাস করতে হয়, তারপর তুমি বিপিএসসি পরীক্ষা দিচ্ছ এবং তুমি পিজিটি বা টিজিটি শিক্ষক হচ্ছ। এক অর্থে এটাকে আমরা যদি খেয়াল করি যে এটাও এক রকমের টেট টাইপই। যেমন আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট তুমি যদি কোয়ালিফাই করো তারপর তোমার বাকি প্রসেসিং এগোচ্ছে। এবং আপার প্রাইমারির ক্ষেত্রে যেটা আমরা এখন সম্প্রতি দেখতে পাচ্ছি যে হয়তোবা আরেকটা সাবজেক্টের পরীক্ষা হতে পারে, তাহলে ধরনটা প্রায় একই রকমের হয়ে যাচ্ছে। এবার এক্ষেত্রেও এইটা সম্ভাবনা আছে নতুন এসএলএসটি যখন আসবে বা থার্ড এসএলএসটি আমরা যাকে বলছি, সেক্ষেত্রে এই রকম একটি প্রিলিমস পরীক্ষা আগে হয়ে তারপর মেন্স পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে সত্যই। এটা আমাদের ক্লিয়ার করে নিতে হবে একেবারে। তবে এটাও আমি বলবো ইউপিএসসির ধাঁচে মানে একেবারেই এই কথাটা কোনো জায়গায় নেই। ইউপিএসসির পরীক্ষা পুরোপুরি কম্পিটিটিভ, ওই জায়গাটি পুরোপুরি আলাদা, সেটা পুরোপুরি আইপিএস আইএএস এরকম আধিকারিক হওয়ার জন্য যে পরীক্ষা, সেই স্ট্যান্ডার্ড কখনোই টিচিং এই এসএলএসটি বা আমাদের এই টিচিং স্ট্যান্ডার্ডের মধ্যে আসে না। ওটার হেরফের ফারাক থাকবে, এটা খুব সত্য কথা। ওখানে সবই সাবজেক্ট, বহু সাবজেক্ট থাকে, 9টি পর্বে মেন্স হয়, সে ব্যাপার পুরো আলাদা। ধাঁচে বলতে শুধু কয়েকটা ব্যাপার আমরা খেয়াল করব আমাদের পাশের রাজ্যে যেরকম ভাবে চলছে। এবার আশা করা যাচ্ছে পরবর্তী সময় থেকে হয়তো পিএসসি এই স্কুল সার্ভিস সমস্ত এক্সামকে কন্ডাক্ট করবে, সেই রকমই হয়তো হতে চলেছে। এবার পিএসসি কন্ডাক্ট করলে অবশ্যই তার স্ট্যান্ডার্ড তো বেটার হবেই, এটা খুব স্বাভাবিক বিষয়। এবার এইখান থেকে দুটো বিষয় তোমাদের আমি ক্লিয়ার করতে চাইছি যে প্রিলিমস হতে পারে, প্রিলিমসের একটা নাম্বার থাকবে, সেই নাম্বার তুমি যদি কাট অফ ক্লিয়ার করো তুমি মেন্স এক্সাম দিচ্ছ, এইভাবে চলবে বিষয়টা। এবার সিলেবাস কেমন হবে, সিলেবাস কি হতে পারে, যেমন যদি আমরা ধরে নিই বিপিএসসির ক্ষেত্রে যে বিষয়টা আছে, যেমন এই যে স্টেট, বিহার স্টেটের ক্ষেত্রে কি হয় যে সেখানে স্টেটের ক্ষেত্রে 30 নাম্বার মতো পেডাগজি আছে, তারপরে সাবজেক্টের উপর পরীক্ষা হয়, ঠিক আছে। আবার যখন বিপিএসসির পরীক্ষা ফাইনাল যখন হচ্ছে তখন কি হচ্ছে যে সেই জায়গায় আমরা খেয়াল করব যে জেনারেল পেপার থাকে, সেটা প্রায় সকলের জন্যই, আর হচ্ছে সাবজেক্টের উপর পরীক্ষা হয়। এবার এক্ষেত্রেও টাইপ অফ সেরকমই কিছু একটা হতে চলেছে, এক্ষেত্রেও সেই রকমই কিছু একটা হবে যে সাবজেক্ট তো অবশ্যই থাকবে, 9, 10, 11, 12 মানে সাবজেক্টকেই গুরুত্ব দিতে হবে কারণ তারা সাবজেক্টের টিচার। এবার শিক্ষকতার বিষয়টাকে আরো গুরুত্বপূর্ণ সুন্দর কাঠামোতে শিক্ষকদের মানোন্নয়ন করার সঙ্গে সঙ্গে শিক্ষার হাল ফেরানোর জন্য এই সমস্ত ব্যাপারটাকে একসাথে সুন্দর করে পরিচালনা করার জন্য এই বিষয়টা আনা। কারণ একজন শিক্ষক যদি শুধুমাত্র তার সাবজেক্ট পড়ার বাইরে আরো বেশি এরিয়া পড়তে পারেন, যখন এরকম হয় একজন শিক্ষক যদি সেই ক্লাসে না আসেন বা তার সাবজেক্টের ক্লাসে না আসেন, তাহলে অন্য শিক্ষক সেই জায়গায় অনেকটা জিনিসটাকে ম্যানেজ করতে পারেন। এবং এটা সত্যই যে আমরা প্রত্যেকেই 12 পর্যন্ত সমস্ত সাবজেক্টে যারা পড়ে আসছি, সুতরাং সেইগুলোই এদিক ওদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে একটু বিষয়ভিত্তিক ভাবে আমাদের পরীক্ষাটা হতে পারে, ঠিক আছে। এবং আমরা এটা খেয়াল করব যেহেতু পুরোপুরি কেন্দ্র স্ট্রাকচার অনুযায়ী আস্তে আস্তে ডিএ বাড়িয়ে দেওয়া হলো, পে কমিশন বাড়তে চলেছে, একটু বেড়ে গেছে আবার বাড়তে চলেছে, সুতরাং কেন্দ্রীয় কাঠামো, কেন্দ্রীয় মানোন্নয়ন প্রক্রিয়া কিন্তু রাজ্যের ক্ষেত্রেও জারি হবে সমস্ত জায়গাতেই, শিক্ষকতাও তার ব্যতিরেক নয়। দুর্নীতি ঠেকাতে এই জায়গাটি কিছুটা গ্রহণ করা হতে পারে। ক্লিয়ার? তাহলে এটা হলো সব বিষয়টা। এবং তার পরবর্তীতে কি আছে একটু দেখে নি। দেখো পরীক্ষার ধরনে তাহলে মেন্স এক্সাম ডেসক্রিপটিভ হবে কি ইউপিএসসির মতো? না, সেটা হয়তোবা হবে না। হয়তোবা তোমাদের ওএমআর এর যে কার্বন কপি মুখ্যমন্ত্রী বলেছেন, সুতরাং ওএমআর এর কার্বন কপি দিয়ে দেওয়ার কথা যখন এই প্রসঙ্গে এসেছিল, বেশ কিছু ব্যাপার কারণে দুর্নীতি নিয়ে সব থেকে বেশি তো কথা হয়েছে যে আগের সরকারের সময় শিক্ষকতায় দুর্নীতি, ফলে এক্ষেত্রে আশা করা যাচ্ছে তোমাদের ওএমআর বা তোমাদের যেটা এমসিকিউ বেস সেই রকমই পরীক্ষা হতে পারে, তবে নেগেটিভ থাকতে পারে।
আচ্ছা, এবার তোমাদের যে বিষয়টা যে ইন্টারভিউয়ে কত নাম্বার থাকতে পারে, দেখো ইন্টারভিউয়ে যে নাম্বার কমবে এই বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন। কারণ ইন্টারভিউ সব থেকে বেশি কারচুপি করা যায়, সব থেকে বেশি দুর্নীতি করা যায়, তাই ইন্টারভিউর নাম্বার কমবে। হয়তো বা 5 বা 10 নাম্বার থাকতে পারে ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ মিলিয়ে, ঠিক আছে? হয়তো 10 নাম্বার রাখা হতে পারে, দুটোকে মিলিয়ে একটা যে 10 নাম্বার ঠিকঠাক মোটামুটি। এবার যে বিষয় একাডেমিক নাম্বার কি একদমই থাকবে না, এখানে কিছু বিষয় মনে হচ্ছে, যেমন ইউপিএসসি ধাঁচে বলতে গেলে দুটো কথা আসে। এক হচ্ছে যে হয়তো বা একাডেমিক নাম্বারকে আর নাও রাখা হতে পারে, আর যদিও বা থাকে খুব সামান্য থাকবে, যদিও বা থাকে, কারণ হয়তো বা শুধুমাত্র সেই এক্সামের ওপর, যেই এক্সামগুলো কন্ডাক্ট করা হবে তার মেরিটের ওপরই হয়তো জোর দেওয়া হতে পারে, আর যদিও বা থাকে তো একদম যৎ সামান্য। এবার এটা হয়তো বা সিএসসি বা কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রেও হতে পারে বলে মনে করা হচ্ছে, যে একাডেমিক নাম্বারকে হয়তো বা রাখা নাও হতে পারে। এবার যদি সেটাই হয়, আমি তোমাদের আগেও বলেছি যে সিএসসির ক্ষেত্রেও বা কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কিন্তু হয়তো বা পরীক্ষা চলে আসবে, কারণ ওই যে পরীক্ষা পুরোপুরি মেধা দিয়ে যাচাই করা হবে, কার কতখানি মেধা সেই অনুযায়ী হবে, তাহলে মেরিট অনুযায়ী বিষয়টা আসছে, তাহলে সেখানে একাডেমিক নাম্বার তো কমবেই। এটা সব ক্ষেত্রেই হতে পারে, আপার প্রাইমারির ক্ষেত্রেও, এসএলএসটি মানে যেই পরীক্ষাগুলো এখনো হয়নি, হওয়ার সম্ভাবনা আছে সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে বলছি। আপার প্রাইমারি সামনে আছে, থার্ড এসএলএসটি সামনে আছে এবং সিএসসিও সামনে আছে। এই প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই হয়তোবা একাডেমিক নাম্বার হয়তোবা থাকবে না বলেই মনে করা হচ্ছে, ঠিক আছে? এইবার একটা বিষয়, যে এইগুলো তো পুরোপুরি ফাইনাল কথা নয়, সবটাই আমরা সম্ভাব্য দিয়েই বলতে পারি, তবে হ্যাঁ কিছু কেমন ক্ষেত্রে কিছুটা অনুমান করা যায়, কারণ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিকে দেখলেও কিছুটা বোঝা যায়। তাই আমাদের অবশ্যই ফাইনাল যখন নোটিফিকেশন আসবে তার জন্য তো অপেক্ষা করতেই হবে। তবে আমি একটা কথা বলবো, যে এই যে কথাগুলো মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর, অর্থমন্ত্রীর কথা শুনে এটুকু তো বুঝে গেছো যে আর ওই জলের মতো তরল প্রশ্ন আর হবে না। তাই এখন থেকে শুরু করা আমার মনে হয় সব থেকে ভালো। যত ভাস্ট পড়বে, যত বেশি পড়বে, তত তোমার লাভ। কারণ যদি সত্যই বিপিএসসির মতো ওই এস্টেটের পরীক্ষা পেপার 1 পেপার 2 চলে আসে, তখন কিন্তু ওই 2 মাসে অবস্থা এরকম হবে, ছেড়ে দেবা কেঁদে মাছি, পারছি না, সত্যি পারবে না। কারণ তোমাকে সবটা রেডি করতে হবে, পেডাগোজিও কিছু পোর্শন থাকে, তার সাথে সিলেবাসটাও কিন্তু যথেষ্ট, মানে একদম ছোট নয়, আর প্রশ্নও কনসেপচুয়াল হবে। আর যখন ফাইনাল দেবে তখন আবার জেনারেল পেপারও থাকতে পারে। এবার আমাদেরকে কঠিনটা ভেবে এগোতে হবে, যদি চাকরি পেতে ইচ্ছা থাকে কারোর, কঠিনটা ভেবে এগোতে হবে। যদি কেউ মনে করে, ধরে নাও এটা উদাহরণ দিচ্ছি, যদি কেউ মনে করে যে নেট সেটের ক্ষেত্রে তো একটা জেনারেল পেপার আছে, একটা আমার সাবজেক্ট আছে, আমি শুধু সাবজেক্টটা পড়ে না পাশ করে যাব, কেউ করে না। শুধু সাবজেক্ট পেয়ে পাশ কেউই করতে পারে না। এবার যদি তুমি বলো দু একটা, ম্যাডাম দু একটাকে আমি ধরে কথা বলি না, কেউ পাশ করতে পারে না। জেনারেল পেপার আর পেপার 2 দুটোকেই কাজে লাগে, দুটোকেই পড়তে হয়, তবেই পাশ করতে পারবে, তবেই জেআরএফ পেতে পারবে, এটা হয়তো এই ক্ষেত্রেও তাই। ফলে এসএলএসটির জন্য যারা প্রিপারেশন নেবে বলে ভাবছো, অথবা যারা সেকেন্ড এসএলএসটিতে জায়গা পাওনি, সহজ কথা, সত্য কথা, শুনতে খারাপ লাগলেও তোমার যদি ইচ্ছা থাকে নিজেকে শিক্ষক হিসেবে দেখবে, আর সেই শুধুমাত্র সহজভাবে পরীক্ষা হবে না, তাই নিজেকে সেই লেভেলে তৈরি করো। এবার তাহলে যেই কথাটায় আসবো বলছিলাম, তোমাদের আরেকটি প্রশ্নের উত্তর দেব। তবে তাহলে খেয়াল রাখতে হবে এসএলএসটির প্রিপারেশনের ক্ষেত্রে আগে থেকে আমাদের কি করতে হবে, টায়ার 1 টায়ার 2 বিপিএসসির মতো করে অল্প স্বল্প করে ধীরে ধীরে নিজেদেরকে তৈরি করতে হবে। ওকে, এবার সিলেবাস কেমন হবে, কি হতে পারে, সিলেবাসের মধ্যে কি কি ইনক্লুড হতে পারে, যেমন ঠিক বিপিএসসির ক্ষেত্রে আমরা দেখেছি, যদি সেই ধাঁচেই হয়, হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওই জন্য সিএসসি নিয়েও আমি এই নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে? তাহলে অবশ্যই তোমরা আমায় কমেন্ট করে জানাবে যে কিভাবে কি সিলেবাস ম্যাডাম হতে চলেছে, একটু জানান। আমি অবশ্যই একটা ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব, যারা আগে থেকে প্রিপারেশন নিতে চাইছো তাদের অবশ্যই সেটাতে সুবিধা হবে, সেটা অবশ্যই আমাকে জানাবে। দেখো, এবার তোমরা কি বলছিলে যে সেকেন্ড এসএলএসটির ভেরিফিকেশন কবে থেকে শুরু হতে পারে? আমরা দেখলাম চেয়ারম্যান চলে এসেছেন, চেয়ারম্যান চলে এসেছেন মানে ভেরিফিকেশনে কিন্তু সময় বিশাল লাগে না,
রিজিওনাল অফিসগুলোর দায়িত্ব দিয়ে দেওয়া হবে, তারা ঝটপট তারা ভেরিফিকেশন করে ফেলবে। এমন বিশাল কিছু সময় লাগবে না। আশা করা যায় এই মাসের শেষ বা সামনের মাসের প্রথম থেকে আবার ভেরিফিকেশন শুরু হয়ে যেতে পারে এসএলএসটির, সেকেন্ড এসএলএসটির 9-10-এর। এবং তোমরা কিছুদিন আগেই দেখেছিলে যে একটি যে শূন্য পদের যে যাচাই পর্বের একটি লেটার দেওয়া হয়েছিল ডিআই অফিসারদের। ফলে খুব সত্য কথা, কাজ চলছে, একটুও কাজ থেমে নেই। স্কুল শিক্ষা দপ্তর কিন্তু হাত গুটিয়ে বসে নেই, কাজ এগোচ্ছে। তবে এই কি যে আরো একটু তাড়াতাড়ি কাজটা এগোলে ভালো হয়। অন্যান্য কাজ যেমন যত দ্রুত এগোচ্ছে অন্যান্য ক্ষেত্রে, যেমন অন্নপূর্ণা যোজনার ভাতা সকলে পেয়ে গেল, এক্ষেত্রে একটু তাড়াতাড়ি কাজটা এগোলে আরো ভালো হতো। কারণ সত্যিই তোমাদের যা অবস্থা, এমনি সেকেন্ড এসএলএসটি দিয়ে তারা লিস্টে নাম উঠে গেছে, ইন্টারভিউ এর জন্য হা হুতাশ করে বসে আছে, কবে আসবে ইন্টারভিউ। কারণ যা পড়ছি শব্দ ভুলে যাচ্ছি, এতদিন ধরে ধৈর্য কি আর থাকে, বাস্তব কথা। সুতরাং আরো একটু তাড়াতাড়ি কাজটা এগোলে ভালো হয়। কিন্তু ওই যে একটা কথা বলেছিলাম, আইনি জটিলতায় আবদ্ধ হয়ে আছে, তাই সমস্যা হচ্ছে। তাহলে ভেরিফিকেশন যদি আমাদের শুরু হয়ে যায় এই মাসের শেষ বা সামনের মাসের প্রথম করে, তাহলে আমাদের সেকেন্ড এসএলএসটির ইন্টারভিউ খুব বেশি দেরি হবে না, এবং ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ করে দেওয়ার পরিকল্পনা আছে। তার পরবর্তী স্টেপ থার্ড এসএলএসটি, এবং তার জন্যই এত পরিকল্পনা চলছে। এবং আপারের ক্ষেত্রেও কিন্তু এই পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। তাই আপারের টেটের যারা প্রিপারেশন নিচ্ছ তারা ভালো করে প্রিপারেশন তো নাও, পাশাপাশিও সাবজেক্ট, তোমার যেটা সাবজেক্ট সেটার দখলও চমৎকার ভাবে পাশাপাশি তৈরি করতে থাকো। দেখো, এই প্রসঙ্গে আমরা একটা কথা বলি তোমাদের। আমরা প্রত্যেকেই জানি আমাদের এসএলএসটির ক্ষেত্রে 2016 যে এসএলএসটি, সেক্ষেত্রে ভীষণ দুর্নীতি হয়েছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বারবার উঠে এসেছে, এবং তার জন্য সত্যই সাফার করেছে 2016, 2025 সবাই একসাথে সাফার করছে এখনো, ঠিক আছে, ইন সার্ভিসরা, ফ্রেশার্সরা। এবার বিষয় হচ্ছে যে সম্ভবত আজকে আমাকে আমার এক স্টুডেন্ট, আমার খুব কাছের এক ছাত্র, আমাকে একটি ভিডিও লিংক পাঠিয়েছিল, দিয়ে সে একটা জায়গায় খুব বিরোধিতা করেছে। সে বলল যে ম্যাডাম দেখুন, এরকম ইনি এইভাবে একজন শিক্ষক হয়ে কথা বলছেন। আমি এটা পুরোপুরি তীব্র সমালোচনা করছি, এই বিষয়ে তোমাদেরকে বলবো। এবার তিনি সম্ভবত তিনি বাঙালি নন, এটুকু বোঝা যান, কিন্তু তিনি শিক্ষক, আমাদের বাংলাতেই তিনি পড়ান। এবং তিনি এই বিষয়ে একটি ভিডিও করে তিনি এই কথাটা স্পষ্ট উচ্চারণ করেছেন যে আসলে এতদিন যারা চেয়ারম্যান ছিলেন তারা বাঙালি ছিলেন, তাই দুর্নীতি বেশি হয়েছে। মানে এইরকম একটি বিতর্কমূলক কথা কিন্তু তিনি খুব স্বাচ্ছন্দ্যে উচ্চারণ করে চলে গেলেন। তো আমি ওই জায়গাটা, আমাকে যে ছাত্র পাঠিয়েছিল, আমি তার নাম এখানে বলছি না, তো আমি ওটা দেখলাম। তো আমি সত্যই তীব্র নিন্দা জানাচ্ছি সেই শিক্ষককে, যে এটা পুরোপুরি আমাদের পূর্বতন সরকার থাকাকালীন সেই সরকারের মদতপুষ্ট দুর্নীতি। সেখানে একটা জাতিগতভাবে একটি বাঙালি বলে দুর্নীতি বা স্বজন পোষণ বেশি হয়েছে, মানে বাঙালি বলে বাঙালিদের স্বজন পোষণ নাকি বেশি করেছে, এই রকম একটি কথার তীব্র নিন্দা আমি জানাচ্ছি। কারণ এখন যদি একটা ছোট্ট কথা বলি, যে নিটের প্রশ্নপত্র ফাঁস কিন্তু কোনো বাঙালি করতে যায়নি। ফলত এই রকম কথা কোনো শিক্ষক যদি বলে থাকে এবং সেটা বাংলার বুকে দাঁড়িয়ে বলে থাকে, সেটা আমি মনে করি তোমাদের প্রত্যেকের বা আপনাদের সকলের এই বিষয়ে কথা বলা প্রয়োজন। কারণ কোনো একটা জাতির একার কোনো কিছুর দ্বারা, মানে একজন একক ব্যক্তি মানুষের দুর্নীতি বা একটা সরকারের মদতপুষ্ট দুর্নীতিকে জাতিগত দিক থেকে এরকম ভাবে ত্যাগ করে দেওয়া, এটা ভীষণ নিন্দনীয়, ঠিক আছে। এবং এটা আমি বলবো, যেই শিক্ষকই সে হয়ে থাকুন, আমি তাকেও বলবো দয়া করে পরবর্তী সময় থেকে বাংলায় দাঁড়িয়ে বাংলায় বসে এরকম নিন্দনীয় কথা বলবেন না বলে আশা রাখবো। যাই হোক, এবার তোমাদের যাদের এই বিষয়ে প্রশ্ন ছিল, আশা করি সকলে বুঝতে পেরেছো যে কেন এই কথাটা বললাম, যে এসএলএসটি থার্ড এসএলএসটির সম্ভাবনায় এই রকম পরিবর্তন হতে পারে, প্রশ্নর ধরন কঠিন হতে পারে, কি কারণগুলো বললাম। এবার আমি এটাও বলছি, সম্পূর্ণই যে এরকম হবে তা নাও হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা রেখেই আমরা এগোবো। বারবার মাথায় রাখবে, কঠিন পড়লে সহজ লেখা যায়। 10 নম্বরের প্রশ্ন রেডি করলে 5 নম্বরের প্রশ্ন লিখতে অসুবিধা হয় না, 5 নম্বরের রেডি করলে 10 নম্বরের লিখতে অসুবিধা হয়। এইটা মাথায় রেখে আমাদের পা ফেলতে হবে, ঠিক আছে।
যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে। পাশাপাশি জানিয়ে রাখি, থার্ড এসএলএসটির ক্লাস কিন্তু আমাদের শুরু হতে চলেছে 7 তারিখ থেকে, এবং সেই জন্য এখনো একটি অফার তোমাদের চলছে। 500 যে অফারটি বৈঠক ইনস্টিটিউশন থেকে চলছিল সেটা 7 তারিখে বন্ধ হয়ে যাবে। তাই যারা মনে করছো যে সত্যই একটা গাইডেন্স প্রয়োজন, তারা অবশ্যই নিজেদের নাম এনরোল করতে পারো। পাশাপাশি 9-10 যে তোমাদের মক ইন্টারভিউয়ের প্রস্তুতি, সেটাও কিন্তু অলরেডি চলছে। প্রতি শনিবার রবিবার ইন্টারভিউ সেশন রাখা হচ্ছে, এবং আপার প্রাইমারি টেটের আর্টস সায়েন্স কোর্সও চলছে। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্লাস হয়ে গেছে। এবং এই যে 2 দিন ধরে অলরেডি কালকে তোমাদের একটা ফ্রি মক টেস্ট হয়ে গেছে, ফুল লেন্থ মক টেস্ট। আমি বলে দিয়েছিলাম ফুল লেন্থ মক টেস্ট, যা পড়ানো হয়েছিল আপার প্রাইমারি থেকে তার উপর, আর্টস সায়েন্স একদম, এবং এটা ওপেন ফর অল, সকলের জন্য। তোমরাও অ্যাপ ইনস্টল করে নিয়ে ফ্রি টেস্টে গিয়ে পুরোপুরি পরীক্ষা দাও, এবং পরীক্ষা দেওয়ার পর আমরা এই যে 3 দিন ধরে পরীক্ষা হবে, যে ফার্স্ট হবে তাকে বলেছি ইনস্টিটিউশনের তরফ থেকে, তার জন্য বিশেষ উপহার আমরা দেব ফার্স্ট যে হবে, ঠিক আছে। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে যারা হায়ার এডুকেশন করছো, যাদের অধ্যাপক হওয়ার স্বপ্ন, গবেষক হওয়ার স্বপ্ন, তাদের জন্য বৈঠকি ইনস্টিটিউশন কি, যেটা উড়ান ব্যাচ, তোমাদের ইউজিসি নেট, সিএসআইআর নেটের উড়ান ব্যাচ কিন্তু লঞ্চ করে দিয়েছে। এবং এই সম্প্রতি বেশ কিছুদিন আগেই মাত্র নেটের পরীক্ষা সম্পন্ন হয়েছে, এবং তারপরেই এই ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। ক্লাস সম্ভবত 10 তারিখ থেকে শুরু হচ্ছে। তাই যাদের স্বপ্ন গবেষক হওয়ার, অধ্যাপক হওয়ার, তারা অবশ্যই নিচে যে নাম্বার যাচ্ছে সেখানে কন্ট্যাক্ট করে নাও, অথবা দমদমে সরাসরি এসে নিজেরা কথা বলে আমাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দেখে, ক্লাস দেখে, মক টেস্ট দেখে, নোটস দেখে তারপর নিজের নাম এনরোল করো। ভালো থাকো, আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ।